Hello student, I am Govindo. Welcome to GS Academy application. স্টুডেন্ট আজ তোমাদের শুরু হচ্ছে বায়োলজির একটি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটা হলো সেল অ্যান্ড সেল ডিভিশন। আর আমরা এই যে ক্লাসটা সেটা করব আমাদের রেলওয়ে সায়েন্স থিওরি বুক থেকে, যেখানে একদম বেসিক থেকে অ্যাডভান্স মানে এনটিপিসি বা এসএসসি সিজিএল যদি কেউ এক্সাম দিতে চায় তাদের জন্য একটা কমপ্লিট নোটস কিন্তু আমরা তোমাদের প্রোভাইড করে দিয়েছি। আমাদের অ্যাপ্লিকেশানে অলরেডি এই যে পিডিএফটা আপলোড করা আছে, তোমরা কি করবে, ওটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবে এবং তারপরে অবশ্যই প্রত্যেকটা ক্লাস তোমরা দেখবে। তার কারণ হলো এই যে নোটসটা এটা ভালোভাবে বোঝাটা কিন্তু খুব জরুরি। আর পুরোপুরি এনসিইআরটি বেসড এই নোটস, যেটা থেকে প্রশ্ন কিন্তু পুরো খুঁটিয়ে আসছে। সুতরাং কেউ যদি ভাবো যে আমি শুধু নোটসটা পড়ে নেব তাহলেই হয়তো হয়ে যাবে, সে অবশ্যই তাকে আমি একবার রিকোয়েস্ট করব যে অ্যাটলিস্ট আজকের ক্লাসটা দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে যে কি লেভেলে আমরা সায়েন্স করাচ্ছি এবং কতটা উপকার তোমার আগামী দিনে হতে চলেছে আমাদের কাছ থেকে পড়ার ফলে। তো যারা অনলাইন ক্লাস কোর্সে আমাদের রয়েছে তাদেরকে বারবার আমি বলি একটা কথা, যে তোমরা কিন্তু অ্যাক্টিভলি একটু পড়াশোনা করো যাতে আগামী দিনে একটা সাফল্য তোমার হাতে আসে। তো চলো আমরা শুরু করে দিই আজকের ক্লাসের সম্পূর্ণ নোটসের একটা কমপ্লিট ডিসকাশন। কি বলছে দেখো, বলছে যে জীবনের মৌলিক একক তোমরা সকলেই জানো কি, কোষ। আর এই কোষটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রবার্ট হুক। তাহলে বিজ্ঞানী রবার্ট হুক ইনি মনে করো কোনো একটা কোইন্সিডেন্টলি কি হয়েছে, একদিন রাতে মদ্যপান করেছে এবং মদ্যপান করার পর যে বোতলের যে ছিপি যেটা ছিল, যে কর্কের ছিপি, সেই ছিপিটা থেকে একটুখানি কর্ক কেটে টুকরো ফালি কেটে ও কি করেছিল, মাইক্রোস্কোপে দিয়েছিল। দেখার ফলে ও দেখলো যে প্রকোষ্ঠ বিশিষ্ট কিছু কাঠামো রয়েছে ওর ভিতরে। তার ফলেই কিন্তু আবিষ্কার হয়ে গেল কি, কোষ, তাই না? তাহলে কোষ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রবার্ট হুক। কত সালে সেটা খুব গুরুত্বপূর্ণ, এই যে আমার এখানে দেয়া রয়েছে 1665 সাল। ঠিক আছে, তাহলে সালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1665 সালে কে আবিষ্কার করেছিল, রবার্ট হুক। কিন্তু কি কোষ আবিষ্কার করেছিল, মৃত কোষ। ঠিক আছে, এখান থেকে এইটুকু খুব গুরুত্বপূর্ণ, বাকিটুকু তোমরা একটু পড়ে নেবে। এরপরে বলছে যে বিজ্ঞানী লিউয়েন হক সর্বপ্রথম জীবন্ত কোষ আবিষ্কার করেন। তাহলে সজীব কোষ কে আবিষ্কার করেন, বিজ্ঞানী অ্যান্টন ভন লিউয়েন হক। কত সালে, 1674 সালে। তাহলে 1665 সালে আমাদের রবার্ট হুক মৃত কোষ আবিষ্কার করেন, আর লিউয়েন হক 1674 সালে সজীব কোষ আবিষ্কার করেন পুকুরের জলে মুক্ত অবস্থায়। এর পরবর্তীকালে কোষের ভিতরে তোমরা সকলেই জানো, এই যদি একটা কোষ হয় তাহলে কোষের একটা বাইরের আবরণ থাকে। বাইরের আবরণকে কি বলা যেতে পারে, কোষ পর্দা বলা যেতে পারে, কোষ প্রাচীর বলা যেতে পারে। শুনছো আমার কথাগুলো ভালো করে? কি বললাম, বাইরের যে আবরণ কোষের তাকে কোষ পর্দা, কোষ প্রাচীর বলা যেতে পারে। কোনো কোষে কোষ পর্দা থাকে, কোনো কোষে কোষ প্রাচীর থাকে, আবার কোনো কোষে দুটোই থাকে। ঠিক আছে, তাহলে এই যে কোষ পর্দা বা কোষ প্রাচীরের ভিতরে থাকবে একটা তরল অংশ। কি থাকবে, একটা তরল অংশ। ঠিক আছে, এবং তার ভিতরে যেটা থাকবে সেটা হলো নিউক্লিয়াস। তার ভিতরে যেটা থাকবে সেটা কি, নিউক্লিয়াস। তাহলে একদম ভিতরে থাকলো নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের যদি গঠনটা আমি বলি, সেখানে আবার এই রকম একটা নিউক্লিয় পর্দা রয়েছে, তার ভিতরে আবার কি আছে, তরল আছে, আর তার ভিতরে আছে, এই নিউক্লিয় পর্দার ভিতরে আছে কি বললাম, নিউক্লিয় প্লাজম বা তরল যেটা, আর তার ভিতরে আছে কিছু ক্রোমোজোম বা তুমি বলতে পারো ডিএনএ ম্যাটেরিয়াল। ঠিক আছে, ক্রোমাটিন, এই সমস্ত কথাগুলো তুমি বলতে পারো। তার ভিতরে কি আছে, নিউক্লিওলাস বা হলো কি বললাম, ওই যে কথাগুলো বললাম সেই সব জিনিসগুলো কিন্তু রয়েছে। তাহলে ভালো করে বুঝবে। এবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি তোমাদেরকে, সেটা হলো এখন থেকেই বুঝে নাও তাহলে ভালো হবে। তাহলে এইখানে যে হলুদ রঙের যে তরল অংশটা আমি দেখাচ্ছি তোমাদের, সেই তরল অংশটাকে আমি বলবো যে সাইটোপ্লাজম। কি বলবো বলো, সাইটোপ্লাজম। আর নিউক্লিয়াসের ভিতরে
যে তরল অংশটা নিউক্লিয়াসের ভিতরে, এটা কোষের ভিতরে কি বললাম, সাইটোপ্লাজম, আর কোষের ভিতরে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে থাকে নিউক্লিওপ্লাজম। তাহলে এই নিউক্লিওপ্লাজম আর সাইটোপ্লাজম এই দুটোকে মিলে একত্রে বলা হয় প্রোটোপ্লাজম। কি বলা হয়? প্রোটোপ্লাজম। তাহলে সেই কথাটার আবিষ্কার করেন, তার আগে একটুখানি দেখে নাও এই লাইনটা। পরবর্তীকালে 1831 সালে বিজ্ঞানীর নাম কি বলছি, রবার্ট ব্রাউন, বিজ্ঞানীর নাম হলো রবার্ট ব্রাউন, তিনি কিন্তু কোষের এই নিউক্লিয়াসটা আবিষ্কার করেন। তাহলে ভিতরের যে নিউক্লিয়াস অর্থাৎ কোষের যে মস্তিষ্ক আমরা বলে থাকি, সেটা আবিষ্কার করেন কে? বিজ্ঞানী রবার্ট ব্রাউন। কিন্তু কত সাল সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, 1831। এরপরে 1839 সালে বিজ্ঞানীর নাম কি দেখো, বিজ্ঞানীর নাম হলো পারকেনজি। বিজ্ঞানীর নাম কি? পারকেনজি। তিনি আবিষ্কার করেন, তিনি একটা নামকরণ করেন প্রোটোপ্লাজম। আর এই প্রোটোপ্লাজম কি অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে একটু আগেই বোঝালাম। প্রোটোপ্লাজম মানে হলো কোষের ভিতরে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওপ্লাজমের সমষ্টিকে কি বলা হয়? প্রোটোপ্লাজম, যেটার নামকরণ করেন কে? পারকেনজি। আচ্ছা, এবার বলছে যে এককোষী জীব আর বহুকোষী জীব। কোনো কোনো জীবদেহে একটা মাত্রই কোষ আছে, আর কোনো কোনো জীবদেহে একের বেশি কোষ আছে। তাহলে একটা কোষই তার জীবনের মানে একমাত্রই কি বলবো বেঁচে থাকার রসদ। এরকম এককোষী জীবের কিছু উদাহরণ আমরা এখানে দিয়ে দিয়েছি, মুখস্থ রাখতেই হবে। কি কি দেখে নাও? অ্যামিবা, ক্লামাইডোমোনাস, প্যারামিসিয়াম আর ব্যাকটেরিয়া। তাহলে এককোষী জীবের নামগুলো অবশ্যই তোমাদের এখান থেকে মুখস্থ রাখতে হবে, তাই তো? এইবার দেখো, এইরূপ বহুকোষীয় কিছু জীব আছে। যেমন কি বলছে, বহুকোষী জীবের নাম দেখে নাও, ছত্রাক, উদ্ভিদ, প্রাণী, এরা হলো বহুকোষী জীব। যেমন আমরা, তাই না? আমরা হলো প্রাণী সম্প্রদায়ের মধ্যে পড়ি, আর আমাদের কিন্তু অনেক কোষ আমাদের শরীরে আছে। একটা মরে গেলেও কোনো যায় আসে না কিন্তু যারা এককোষী তাদের বুঝতেই পারছো কতটাই দুঃখ, তাই না? এবং এই যে লাল কালি করা যে মানে লাইনটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা বহুকোষী জীব তাদের যে এই বহু কোষগুলো কিভাবে তৈরি হলো, এটা একটা আদি কোষ থেকে তৈরি হয়েছে। এটা একটা আদি কোষ থেকেই কিন্তু এই কোষগুলো ভাঙতে ভাঙতে তৈরি হয়েছে। এই কথাটা এখানে বলা হয়েছে, সব কোষই একটি আদি মাতৃকোষ থেকে উৎপন্ন হয়। আর এর উপরেই বেস করে তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা হলো কোষতত্ত্ব। এর উপরে হিউজ পরিমাণে কোশ্চেন কিন্তু প্রতি বছর পরীক্ষায় আসে। তাহলে কোষতত্ত্ব বা সেল থিওরি কি জিনিস, এটা দিয়েছিলেন বিজ্ঞানী স্লেইডেন আর সোহান। তাহলে কে দিয়েছিলেন? স্লেইডেন আর সোহান। কত সালে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে লেখা রয়েছে 1838-এ দিয়েছিল স্লেইডেন, আর 1839-এ দিয়েছিল সোহান। এটাই হলো কোষতত্ত্বের প্রথম বিবৃতি বলতে পারো। তাহলে কোষতত্ত্বের প্রথম বিবৃতি ছিল এই দুটোই কিন্তু ঝাড়া মুখস্থ করতে হবে, ঠিক আছে? কি দেখে নাও, সব উদ্ভিদ আর প্রাণীর দেহ কোষ দ্বারা গঠিত। সব উদ্ভিদ আর প্রাণীর দেহ কি দিয়ে গঠিত? কোষ দ্বারা। আর এই জীবনের মূল একক হলো কোষ। কিন্তু স্লেইডেন আর সোয়ান কিসের ব্যাখ্যা দিতে পারেননি, তার উপরেও নাকি প্রশ্ন এসেছে, যদি প্রিভিয়াস ইয়ার কেউ ঘেটে দেখো। তাহলে এই যে স্লেইডেন আর সোয়ান যৌথভাবে যে কোষতত্ত্বটা দিয়েছিলেন, সেটা কিন্তু কোষ কিভাবে সৃষ্টি হয় বা উৎপন্ন হয় তার কিন্তু ব্যাখ্যা দিতে পারেননি। এইটা কিন্তু তোমাকে মুখস্থ রাখতেই হবে, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। তার জন্য তোমাকে এই কোষতত্ত্বের যে ক্ষেত্রে তাহলে আমি বলবো ত্রুটিটা কী ছিল স্লেইডেন সোয়ানের, যে কোষটা অ্যাকচুয়ালি আদি কোষ থেকে উৎপন্ন হবে বুঝলাম না, সরি, যে প্রাণীর দেহ যে কোষ দ্বারা গঠিত এটা তো বুঝলাম, আর মূল একক তো কোষ সেটাও বুঝলাম, জীবনের মূল একক কোষ। কিন্তু এটা যে কোথা থেকে উৎপত্তি হচ্ছে সেটা কিন্তু ব্যাখ্যা দিতে পারেননি স্লেইডেন আর সোহান। তাহলে সেটারই ব্যাখ্যা দিয়েছিলেন কে? বিজ্ঞানী রুডল্ফ ভিরচো, যার উপরেই বেস করে, এর তত্ত্বের উপরে বেস করেই কিন্তু এই আধুনিক কোষতত্ত্বটা তৈরি। আর আধুনিক কোষতত্ত্বের বিবৃতি রাম ইম্পর্টেন্ট, কিন্তু বারবার বলছি খুব ইম্পর্টেন্ট। তাহলে রুডল্ফ ভিরচো তার কোষ বিভাজনে কি বলেছিল দেখে নাও, তার মানে তত্ত্বটায় কি বলছে, কোষ বিভাজনের মাধ্যমে নতুন কোষ কিন্তু তৈরি হয়। তাহলে এরা যেটা বলতে পারেনি যে এই নতুন কোষটা এলো কোথা থেকে, সেটা বলে দিয়ে এলো কে? বিজ্ঞানী ভিরচো। কি বলল? এই একটা কোষ যেটা একটা আদি কোষ, সেই আদি কোষের বিভাজনের ফলেই কিন্তু এই নতুন কোষের কিন্তু সৃষ্টি। আর কি বলছে, নতুন কোষ পূর্বে বিদ্যমান কোষ থেকেই কিন্তু অ্যাকচুয়ালি উৎপন্ন হচ্ছে।
তাহলে এটাই হলো আধুনিক কোষতত্ত্বের রূপ বলতে পারো। তাহলে আধুনিক কোষতত্ত্ব অনুযায়ী কি বলছে, দুটো বিবৃতি তোমাদের মুখস্থ করতে হবে, কেননা দুটো বিবৃতি পরীক্ষায় আসে। সব সজীব বস্তু কোষ এবং কোষ থেকে উৎপন্ন পদার্থ দ্বারা গঠিত, আর সব কোষই পূর্বে থেকে উপস্থিত কোষ থেকে কিন্তু অ্যাকচুয়ালি উৎপন্ন হয়, মানে আদি কোষ থেকে একটা উৎপন্ন হয়, জনিত্রী কোষ বলতে পারো সেটাকে। হ্যাঁ, আচ্ছা, মানবদেহে বিভিন্ন ধরনের কোষসমূহ দেখো কেমন কোনগুলো দেখতে, মসৃণ পেশি কোষ, এই যে হলো পেশি কোষের আকৃতি তোমরা দেখতে পাচ্ছ। তারপরে রক্তকোষের ক্ষেত্রে এই যে দেখতেই পাচ্ছ, এইগুলো হলো রক্তের কোষ। তারপরে বলছে স্নায়ু কোষ কেমন দেখতে, এরকম যেন কি বলবো, শাখাযুক্ত স্নায়ু কোষ, তাই না? অ্যাক্সন, ডেনড্রন, এগুলো পড়বে, সব ডিটেলসে পড়াবো আমি। তারপরে অস্থি কোষ, হাড়ের কোষ। তারপরে বলছে ডিম্বাণু, এখানে হাড়ের কোষ কি দেখানো আছে? হ্যাঁ, অস্থি কোষ এই যে দেখানো রয়েছে, অস্থি কোষ এরকম দেখতে হয়। আচ্ছা, ডিম্বাণু এটা শুক্রাণু। আর হলো ফ্যাট কোষ, কেমন দেখতে পাচ্ছ, বেশ ফ্যাটি দেখতে, তাই না? ওকে দেখতে ফ্যাটি, তার জন্য কি সুন্দর, বেশ নাদুস দেখতে, তাই তো? এইবার কোষের আকৃতি এবং কোষের কাজ। দেখো, এখান থেকে একটা কোশ্চেন তুমি মনে ধরে নাও যে পরীক্ষায় তোমার আসবেই, এবং অলরেডি নাকি এই যে কোশ্চেনটা, এটা নাকি এবছর 2025-এর গ্রুপ ডিতে এসেছে। কি এসেছে? লোহিত রক্তকণিকার আকৃতি কেমন? লোহিত রক্তকণিকার আকৃতি গোল এবং দ্বি অবতল, পুরো মুখস্থ রাখবে কিন্তু। গোল অর্থাৎ কি রাউন্ড, আর দ্বি অবতল এর ইংলিশ টার্মটা একটু মুখস্থ রেখো যারা এসএসসি দেবে, বাই কনকেভ। দ্বি অবতলের ইংলিশটা কি বলবা? বাই কনকেভ। এবার চলে আসি শ্বেত রক্তকণিকার যে আকৃতি সেটাও তোমাকে মুখস্থ রাখতে হবে, অ্যামিবা আকৃতির। আচ্ছা, অ্যামিবা আকৃতির মানে কি গো? অ্যামিবা না এইরকম আকৃতির, ঠিক আছে, অ্যামিবা। এবার না কখনো আবার এরকম চেঞ্জ হয়ে এরকম হয়ে যায়, ঠিক আছে, মানে ও নিজের আকৃতি চেঞ্জ করতে পারে, এটাকেই বলা হচ্ছে যে অ্যামিবা আকৃতির। আবরণী কলার যে কোষ সেটা কেমন, বা এপিথিলিয়াল যে সেল সেটা কেমন, লম্বা আর সরু টাইপের। স্নায়ু কোষ একটু আগেই দেখলাম শাখা প্রশাখাযুক্ত, সেই শাখাগুলোকে কি বলে, অ্যাক্সন, ডেনড্রন, ডেনড্রাইট, তাই না? এই সমস্ত শব্দগুলো আছে ওখানে, আমরা পড়বো পরে গিয়ে। পেশি কোষ কেমন হয়? পেশি কোষ হলো লম্বার সরু, ওটারও আকৃতি দেখেছো। আর মেসোফিল কলার কোষ সেটা কেমন হয়? গোল আর ডিম্বাকার, পাতায় থাকে মেসোফিল কলার কোষ, তাই না? আচ্ছা, এবার কি বলছে কোষের কাজ। তোমরা সকলেই জানো যে কোষের প্রত্যেকটা নির্দিষ্ট কোষের একটা নির্দিষ্ট কাজ আছে, এবং কোষের যে নির্দিষ্ট যেমন কাজ আছে, ঠিক তেমনি কোষের ভিতরে থাকা যে অঙ্গাণু তারও কিন্তু নির্দিষ্ট কাজ আছে। তো এই কথাটা এখানে জাস্ট বলা আছে, তুমি একটু পড়ে যদি নাও তাহলেই বুঝতে পারবে। প্রত্যেক প্রকার কোষীয় অঙ্গাণুর একটি বিশেষ কাজ কিন্তু সম্পাদন করে। যেমন নতুন বস্তু সংশ্লেষণ, কেউ প্রোটিন সংশ্লেষণ করে, কেউ ডিএনএ সংশ্লেষণ করে, এই সমস্ত কাজ। হ্যাঁ, কেউ লিপিড সংশ্লেষণ করে, সব এগুলো পড়বে আস্তে আস্তে। হ্যাঁ, আবার কোষ থেকে বর্জ্য পদার্থ উৎপন্ন, যে বর্জ্য পদার্থ সেগুলো অপসারণ করার কাজ করে কেউ, ঠিক আছে? এই হলো বিভিন্ন অঙ্গাণুর বিভিন্ন ধরনের কাজ। আচ্ছা, এবার কি বলবো আমি তোমাদের, দেখো কোষ কি উপাদান নিয়ে গঠিত সেটা যদি তুমি একটু লক্ষ্য করো, তাহলে এইখানে বলতে পারো যে তিনটি বিশেষ বৈশিষ্ট্য কিন্তু কোষে লক্ষ্য করা যাবে। তিনটি বিশেষ বৈশিষ্ট্য। একটা কি বলতো, কোষ প্রাচীর, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের উপস্থিতি। ঠিক আছে, তাহলে কোষ প্রাচীর মানে তোমাকে একটু আগেই বলেছিলাম যে কোষীয় আবরণ, কোষের আবরণ যেটা কোষ প্রাচীর, তার ভিতরে কি থাকবে? ভিতরে থাকবে নিউক্লিয়াস, এইটা মনে করো নিউক্লিয়াস, একদম গাঢ় নিউক্লিয়াস। আর এর ভিতরে থাকবে কিছু তরল, আর এই তরল পদার্থের মধ্যে ভেসে বেড়াবে যার নাম কি? কোষীয় অঙ্গাণু। কি বললাম? কোষীয় অঙ্গাণু। এইবার দেখো, সাইটোপ্লাজম মানে বুঝতেই পেরেছো, নিউক্লিয়াস মানে বুঝতে পেরেছো, কোষ প্রাচীর মানে বাইরের আবরণটা। হ্যাঁ, এইবার চলো কি বলছে দেখে নিই। এই বৈশিষ্ট্যগুলির জন্যই কোষের ভিতরে সব কাজ এবং কোষের সঙ্গে পরিবেশের মিথস্ক্রিয়া সম্ভবপর হয়। আচ্ছা, কোষ আমি যদি বলি, কোষ কয় প্রকার? তুমি বলবে কোষ অ্যাকচুয়ালি দুই প্রকার, একটা হলো আদি কোষ আর একটা হলো আদর্শ কোষ। একটা হলো কি আদি কোষ আর একটা হলো আদর্শ কোষ। সেই আদি কোষের একটা ইংলিশ টার্ম আছে, আদি কোষেরই একটা ইংলিশ টার্ম আছে। আদি কোষের ইংলিশ টার্ম হলো প্রোক্যারিওটিক কোষ।
ঠিক আছে, আদি কোষ। তার মানে কি, এটা অনুন্নত শ্রেণীর প্রাণীর শরীরে কিন্তু দেখা যাবে এই আদি কোষটা। যেমন উদাহরণ তুমি দেখলেই বুঝতে পারবে, ব্যাকটেরিয়া। তারপরে কি বলছে আরও উদাহরণ, নীল সবুজ শৈবাল। নীল সবুজ শৈবাল নাম শুনেছ নীল সবুজ শৈবালের? আচ্ছা, এ কিন্তু অ্যাকচুয়ালি শৈবাল নয়, হ্যাঁ, শৈবাল গোষ্ঠীর মধ্যে নয় কিন্তু নীল সবুজ শৈবাল। হ্যাঁ, সায়ানো ব্যাকটেরিয়া কিন্তু এর একটা উদাহরণ বলতে পারো, সায়ানো ব্যাকটেরিয়া নীল সবুজ শৈবালের উদাহরণ। হ্যাঁ, তারপরে মাইকোপ্লাজমা। কি বলছি? মাইকোপ্লাজমা। আচ্ছা, তোমরা একটু কমেন্টে লিখবে এই নীল সবুজ শৈবাল এটা কোন গোষ্ঠীর মধ্যে পড়ে। তোমরা তো কিছু দিন পরেই তোমাদেরকে পড়াবো 5 কিংডম ক্লাসিফিকেশান, 5 কিংডম ক্লাসিফিকেশান, যেখানে পড়বে তুমি মনেরা, প্রোটিস্টা, ঠিক আছে, প্রাণী, অ্যালগি, তারপরে কি পড়বে, আর একটা পড়বে তোমার হলো উদ্ভিদ, তাই তো? এই সমস্ত যে 5খানা কিংডম আছে তার মধ্যে নীল সবুজ শৈবালটা কোন কিংডমের মধ্যে পড়ে, এটা অবশ্যই তোমাদের কাছ থেকে আমি কমেন্ট হিসাবে জানতে চাইছি। একটুখানি দেখো, তার কারণ হলো এখান থেকেই প্রশ্ন আসে কিন্তু। আচ্ছা, আর কি কি আছে? পিপিএলও, ঠিক আছে, এটা কি, এর ফুল ফর্মটা একটু দেখে নাও, প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, ঠিক আছে। এইগুলো হলো আদি কোষ। এগুলো কি কোষ বলো? আদি কোষ। এবার এই আদি কোষের কিছু বৈশিষ্ট্য আছে। আদি কোষের কি কি বৈশিষ্ট্য আছে সেটা জাস্ট আমি একটু বলি, খুব মন দিয়ে একটু দেখবে। আদি কোষের ক্ষেত্রে কোষ পর্দা, যেমন কোষের আবরণী আমি তোমাদের প্রথমেই বলেছিলাম, কোষের যে আবরণী সেটা কিন্তু কোষ পর্দা থাকতে পারে, কোষ প্রাচীর থাকতে পারে। তো কোষ প্রাচীর, কোষ পর্দা দুটোই থাকবে কিন্তু তোমার কি আদি কোষের ক্ষেত্রে। তাহলে বলছে কোষ পর্দার বাইরে কি থাকে বলো? কোষ প্রাচীর কিন্তু থাকবেই। কিন্তু কোষ প্রাচীর কার থাকে না সেটাই হলো ব্যতিক্রম, আর সেটা থেকেই প্রশ্ন আসবে। তাহলে তুমি যদি প্রশ্ন আসে যে আদি কোষ হওয়া সত্ত্বেও কোষ প্রাচীর থাকে না কার, উত্তর দেবে কি বলো? মাইকোপ্লাজমা। আর ভাই দেখে নিও, এখান থেকেই প্রশ্ন কিন্তু তৈরি হয়, যেখানেই ব্যতিক্রম সেখান থেকেই কিন্তু কোশ্চেন তৈরি হয়। তাহলে কোষ প্রাচীর সমস্ত আদি কোষে থাকে, কিন্তু কোন আদি কোষে থাকে না? মাইকোপ্লাজমা। মুখস্থ হয়ে গেছে আশা করি। এবার শোনো, প্রোক্যারিওটিক বা আদি কোষের ক্ষেত্রে যে নিউক্লিয়াসটা থাকবে না, সেই নিউক্লিয়াসটা না সুস্পষ্ট না। তুমি যেমন একটা আদর্শ কোষ যদি দেখো, তাহলে তুমি কোষের অঙ্গাণু পৃথক করতে পারবে, কোষের সাইটোপ্লাজম পৃথক করতে পারবে, এবং সাইটোপ্লাজমের মধ্যে যে নিউক্লিয়াসটা সেটা কিন্তু পৃথক করতে পারবে। কিন্তু আদি কোষের যখন নিউক্লিয়াসটা দেখতে যাবে তখন তুমি বুঝতে পারবে না যে এটা অ্যাকচুয়ালি নিউক্লিয়াস কিনা, তাই সুস্পষ্ট নয়। আর যে বংশগতির যে বস্তু ওই নিউক্লিয়াসের মধ্যে থাকে, ডিএনএ, সেটা নগ্ন অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে থাকে কিন্তু, ঠিক আছে। এবার দেখো বলছে ডিএনএ। অনেক ব্যাকটেরিয়ায় একটি প্রধান, এই যে জায়গাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় দেখবা এসেছে, যারা এসএসসির পরীক্ষা বিশেষ করে দাও, দেখবে এসএসসির পরীক্ষার প্রশ্নতে কিন্তু এই প্রশ্নটা এসেছে, প্লাসমিড কি, ঠিক আছে, প্লাসমিড কি। তার জন্য বলছি, আর কার তৈরি করা প্রশ্ন জানো? টিসিএসেরই তৈরি করা প্রশ্ন। তাই আগামী দিনে রেলের পরীক্ষায় যদি একটা নতুন প্রশ্ন কিছু আসে, তাহলে আমি বলবো যে আমাদের ছেলে মেয়েরা পারে জানো সেই জিনিসটা। দেখো বলছে যে ডিএনএ, ডিএনএ যখন পড়ছি আদি কোষের ক্ষেত্রে কি বলছে শোনো, অনেক ব্যাকটেরিয়ায় প্রধান ক্রোমোজোম ডিএনএ তো থাকবেই, তার সাথে কিছু ছোট ছোট বৃত্তাকার ডিএনএ থাকে। তাহলে ছোট ছোট এরকম রিং রিং ডিএনএ থাকবে, ঠিক আছে, রিং রিং টাইপের কিন্তু ডিএনএ থাকবে কার ক্ষেত্রে বলো? ব্যাকটেরিয়ার শরীরে। ব্যাকটেরিয়ার শরীরে এরকম রিং রিং বৃত্তাকার ডিএনএ থাকবে, আর যার নাম হলো প্লাসমিড। তাহলে এক কথায় প্লাসমিড কি? তুমি বলবে যে প্লাসমিড হলো ব্যাকটেরিয়ার শরীরে থাকা ছোট ছোট বৃত্তাকার ডিএনএ হলো প্লাসমিড। আর এই প্লাসমিডের কাজ কি একটু দেখে নাও, তার কারণ হলো প্লাসমিডের কাজ পরীক্ষায় কিন্তু আগামী দিনে আসতে পারে, তাই ডবল স্টার অলরেডি আমি দিয়ে রেখেছি। বলছে যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াতে বৈশিষ্ট্য সৃষ্টি করে, আর ব্যাকটেরিয়া মানেই তোমার কি শরীরে রোগ জীবাণু তৈরি করে দেবে, আর সেই প্লাসমিডের সাহায্যেই ও কি করবে? অ্যান্টিবায়োটিক যেটা তুমি খাচ্ছ সেটাকে কিন্তু প্রতিরোধ করতে পারবে ওই প্লাসমিডের মাধ্যমেই, ঠিক আছে। যে তুমি অ্যান্টিবায়োটিক খেয়ে তুমি ভাবছো যে আমি ব্যাকটেরিয়া ধ্বংস করে দেবো, তার বিরুদ্ধেই ও যে বাঁচার যে কৌশল সেটাই হলো ওর প্লাসমিড, ঠিক আছে। আচ্ছা, প্রোক্যারিওটিক কোষের অঙ্গাণু। তাহলে প্রোক্যারিওটিক কোষের যে অঙ্গাণু বা আদি কোষের যে অঙ্গাণু, সেটাই কিন্তু পর্দাবেষ্টিত অঙ্গাণু থাকে না।
যেমন আদর্শ কোষে কি সুন্দর সুন্দর পর্দা বেষ্টিত অঙ্গাণু থাকে, সেটা আদি কোষে থাকে না। এছাড়া কিছু অন্তস্থ বস্তু থাকতে পারে। এইবার আসি আরও একটা গুরুত্বপূর্ণ অংশে, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ অংশ। মেসোজোম কি? মেসোজোম কি সেটা একটু তোমাকে বুঝতে হবে। আদি কোষের ক্ষেত্রে শুনবে কথাটা, আমি বললাম যে কোষ আবরণী একটা কোষ প্রাচীর থাকে। কি থাকে বলো? প্রাচীর থাকে। আর একটা থাকে কোষ পর্দা, আরেকটা থাকে কি? কোষ পর্দা। তাহলে এই যে কোষ পর্দাটা ঠিক এরকম হয় না দেখতে, বুঝলে? এই যে কোষ পর্দাটা এটা কেমন হয় আদি কোষের ক্ষেত্রে, এটা এইরকম বেঁকা বেঁকা হয়, বুঝলে? এইরকম বেঁকা বেঁকা হয়, ভাঁজযুক্ত হয়। তাহলে কোষ পর্দার একটা বিশেষ বৈশিষ্ট্য কি আদি কোষের ক্ষেত্রে বলো? একটি বিশেষ ভাঁজযুক্ত অংশ থাকে কোষ পর্দায়, আর সেটাকেই কিন্তু কি বলা হয়? মেসোজোম। তাহলে প্রোক্যারিওটিক কোষের একটা বিশেষ বৈশিষ্ট্য কোষ পর্দার, যে ভাঁজযুক্ত কিন্তু কোষ পর্দা দেখা যায়, যাকে কিন্তু মেসোজোম বলে। আর দেখো এই মেসোজোমের থেকে পরীক্ষায় প্রশ্ন করেছে কিনা। আর বলো তো দেখি এমটিএস 2024-এ কারা নিত? বলবে যে দাদা টিসিএস নিত, আর টিসিএসেরই তৈরি করা প্রশ্ন কিন্তু, ঠিক আছে? তাহলে মেসোজোমের কাজ নয় কোনটা? তাহলে মেসোজোমের কাজ হলো বাকিগুলো, আর বাকি অপশানগুলো দেখে নেওয়াটা নিশ্চয়ই আমার কর্তব্য। তাহলে বাকি অপশানগুলো একটু আগে মুখস্থ করে নাও, তারপরে কোনটা কাজ নয় সেটা এমনিই মনে থাকবে। দেখো প্লাজমা পর্দার যেই ভাঁজ পড়ছে, তার মানে কি পর্দার ক্ষেত্রফল বেড়ে যাবে একদম। আর এনজাইমীয় উপাদান মানে কি? উৎসেচক যেগুলো, সেই উপাদানগুলো বৃদ্ধি করা। শ্বসনে সাহায্য করা, শ্বসন মানে কোষের যে শ্বসন তোমরা জানোই, যে খাদ্যবস্তুর যে জারণ সেটাকে শ্বসন আমরা বলে থাকি। আর ডিএনএর অনুলিপি করে নিয়ে অপত্য কোষে সেটার বন্টন করাটাই কিন্তু এই কার? মেসোজোমের কাজ। ঠিক আছে? তাহলে কাজ নয় কোনটা? তুমি বলবে তাহলে কাজ নয় হলো চলন। মেসোজোম কোনো চলনে সাহায্য করে না। আর এখানেই তার ডেসক্রিপশানটা রয়েছে, একটু দেখে নিও। এইবার দেখব প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে একটা বলছে জটিল কোষ আবরণ নাকি দেখা যায়। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে কি দেখা যায়? জটিল কোষ আবরণ। খুব খুব গুরুত্বপূর্ণ জায়গা, এটা খুব মন দিয়ে তোমাকে একটু শুনতে হবে আমার কথাগুলো। তাহলে একবার যদি বুঝে যাও, তাহলে এখান থেকে তোমার যত ডেপথেরই প্রশ্ন করুক না কেন, তুমি দেখবে যে কি সুন্দরভাবে তুমি এখনই রেডি হয়ে যাবে। দেখো প্রোক্যারিওটিক কোষের যে কোষীয় আবরণ, সেটাকে আমি তোমাকে একটু আগেই শেখালাম। কি একটা থাকবে? প্রাচীর। একটা থাকবে কি বলো? প্রাচীর। আচ্ছা, এই প্রাচীরের বাইরে নাকি এরকম কিছু উপবৃদ্ধি দেখা যায়। কোষ প্রাচীরের বাইরে এরকম কিছু উপবৃদ্ধি দেখা যায়, যাতে তুমি যদি ওখানে হাত দাও, তাহলে তোমার হাতে একটা কাঁটা মারবে মনে করো, এরকম টাইপের। তাহলে কি ওটা তোমাকে একটা রক্ষা কবচ হিসাবেই তো কাজে লাগছে নাকি? তাহলে কি বলছি বলো? বলবে যে কোষ প্রাচীরের বাইরে, কাদের কোষ প্রাচীরের বাইরে? প্রোক্যারিওটিক কোষের কোষ প্রাচীরের বাইরে একটি উপবৃদ্ধি দেখা যায়, যাকে বলা হয় গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স তাহলে কাকে বলে? বলবে যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের বাইরের দিকে যে উপবৃদ্ধি দেখা যায় তাকে কি বলে? তাকে বলা হয় গ্লাইকোক্যালিক্স। তুমি একটু মিলিয়ে নিও তো আমার কথাটা। সিজিএল 2022-এর প্রশ্ন কিনা এই কোশ্চেনটা, দেখবে। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি কোষ আবরণ ওদের 3টে স্তর দিয়ে গঠিত, ভালো করে বুঝবে কিন্তু। কোষ আবরণ ওদের 3টে স্তর দিয়ে কিন্তু গঠিত। কাদের কোষ আবরণ? প্রোক্যারিওটিক। যার মধ্যে একদম বাইরের যে বললাম যে উপবৃদ্ধি, তার নাম কি দিলাম? গ্লাইকোক্যালিক্স। তারপরে তুমি পাচ্ছ কোষ প্রাচীর। তারপরে কি পাচ্ছ? কোষ প্রাচীর। দেখো কোষ প্রাচীর থেকেও নাকি খুব ভালো ভালো প্রশ্ন তৈরি হতে পারে। তার জন্য আমি একটু স্পেশালভাবে তোমাকে পড়াচ্ছি। দেখো কোষ প্রাচীর কয় স্তরযুক্ত? তুমি বলবে যে 3 স্তরযুক্ত। কোষ প্রাচীর 3 স্তরযুক্ত। পরীক্ষায় আসবে কোষ প্রাচীরের যে 3টে স্তর, তার মধ্যে সবচেয়ে বাইরের স্তরের নাম কি? সবচেয়ে বাইরের স্তরের নাম হলো মধ্য ল্যামেলা। ঠিক আছে? আউটার যে বলবো যে লেয়ার, সেটা কোষ প্রাচীরের আউটার লেয়ারের নাম কি বললাম? মধ্য ল্যামেলা। তার ভিতরে তুমি পাবে প্রাথমিক স্তর, আর তারপরে পাবে তুমি গৌণ স্তর। ঠিক আছে? তাহলে কি বললাম? কোষ প্রাচীর 3 স্তর বিশিষ্ট। একদম বাইরে মধ্য ল্যামেলা, তারপরে প্রাইমারি ওয়াল, তারপরে হলো সেকেন্ডারি ওয়াল। ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে প্রথমে পড়লে একদম বাইরের উপবৃদ্ধি কি বলো?
উপবৃদ্ধির নাম কি? গ্লাইকোক্যালিক্স। তারপরে পড়লে কি? কোষ প্রাচীর। আর এখন আমি পড়ব কোষ পর্দা। কোষ পর্দার ক্ষেত্রে আমি দেখে ফেলেছি অলরেডি ভাঁজ, সেই ভাঁজকে কি বলে? মেসোজোম। এইবার শোনো, তাকে কি বলে? ভাঁজকে বললাম মেসোজোম। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখি, ঠিক আছে, যেটা তোমার একটু পরে না কাজে লাগবে, একটু পরে কাজে লাগবে। দেখো, এই যে মেসোজোম বললাম কোষ পর্দার ক্ষেত্রে, তাই না? আচ্ছা, এই কোষ পর্দার ক্ষেত্রে ভিতরের দিকে মানে সাইটোপ্লাজম, এরপরেই কি শুরু হবে? এখানে তরল শুরু হবে না? এখানে সেই তরলটা শুরু হবে, আর সে তরলকে কি বলে? সাইটোপ্লাজম। আচ্ছা, এই সাইটোপ্লাজমের দিকেও এরকম উপবৃদ্ধি দেখা যায়। যেমন বাইরের দিকে কোষ প্রাচীরের বাইরের দিকে যেমন উপবৃদ্ধিকে কি বলে? গ্লাইকোক্যালিক্স। ঠিক তেমনি কোষ পর্দার এই ভিতরের দিকেও এরকম উপবৃদ্ধি দেখা যায়। উপবৃদ্ধি দেখা যায় কার বলো? কোষ পর্দার ভিতরের দিকে। সেই উপবৃদ্ধিকে কি বলে জানো? সেই উপবৃদ্ধিকে বলা হয় ক্রোমাটোফোর। পরের পেজে আছে ক্রোমাটোফোর, এখন নয়, একটু পরে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে চলো, তাহলে আমরা কোষীয় আবরণ যে তিনটে, সেটার আমি পুরোপুরি ব্যাখ্যা তোমাকে দিয়ে দিয়েছি এতক্ষণে। ঠিক আছে, কি কি? গ্লাইকোক্যালিক্স হলো বাইরের উপবৃদ্ধি। কার বাইরের উপবৃদ্ধি? প্রাচীরের। কোষ প্রাচীর, তারপরে রয়েছে 3 স্তরযুক্ত। আচ্ছা, প্লাজমা পর্দা বা কোষ পর্দা যেটা, সেটাকে কিন্তু আমি এখনো বলিনি। এইটা অ্যাকচুয়ালি 2 স্তরযুক্ত। এটা কয় স্তরযুক্ত? এটা 2 স্তর। এটা কয় স্তরযুক্ত? 3 স্তর। আচ্ছা, প্লাজমা পর্দা এটা ডিটেলসে পড়বো, 2 স্তরযুক্ত। চলে আসি তারপরে। বলছে যে এই যে ব্যাকটেরিয়া অর্থাৎ আদিকোষ, এদেরকে যদি গ্রাম রঞ্জকে তুমি ডুবিয়ে দাও, একটা সলিউশন, সেই গ্রাম রঞ্জক একটা সলিউশন, সেই সলিউশনে যদি ওই ব্যাকটেরিয়াকে ডুবিয়ে দাও, ওর রঙের চেঞ্জ হবে। যদি রঙের চেঞ্জ হয় তাহলে গ্রাম পজিটিভ, সেই ভিত্তিতে গ্রাম নেগেটিভ, এই দুই ভাগে ভাগ করা হয়েছে। নট অত বেশি ডেপথে যাওয়ার দরকার নেই, শুধুমাত্র উদাহরণ তোমাকে মনে রাখতে হবে, উদাহরণ মনে রাখতে হবে। ঠিক আছে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ যদি আসে পরীক্ষায়, তাহলে লিখবে ব্যাসিলাস। তারপরে হলো স্ট্রেপ্টোকক্কাস। ঠিক আছে, তাহলে ব্যাসিলাস, স্ট্রেপ্টোকক্কাস, এই দুটো লিখে নাও। ব্যাসিলাস আর কি লিখবে? এই দেখো, এই দেখো, এই যে ব্যাসিলাস আর এই যে কক্কাস লেখা রয়েছে না, অ্যাকচুয়ালি এই দুটোই কিন্তু এর উদাহরণ, বুঝলে? এই যে প্রথম দুটোই হলো গ্রাম পজিটিভের উদাহরণ। আচ্ছা, গ্রাম নেগেটিভের উদাহরণ এখানে কি আছে? হ্যাঁ, এই যে ভিব্রিও কলেরি, ভিব্রিও কলেরি, এটা কিন্তু গ্রাম নেগেটিভের উদাহরণ। আচ্ছা, গ্রাম নেগেটিভের আরও একটা উদাহরণ তুমি লিখে রাখো, ই কোলাই। খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু, আর এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। COLI, ই কোলাই নাকি একটা ব্যাকটেরিয়া, যেটা নাকি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ঠিক আছে, আর এইটা কোথায় থাকে জানো? ই কোলাই ব্যাকটেরিয়া, ই কোলাই ব্যাকটেরিয়া থাকে মানব শরীরের অন্ত্রে থাকে, মানব শরীরের অন্ত্রে থাকে ই কোলাই ব্যাকটেরিয়া। আচ্ছা, তাহলে এইটুকু আমার হয়ে গেল, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটাও তুমি পড়ে ফেললে। এইবার তোমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো ব্যাকটেরিয়া যে আকৃতি, যে আকৃতির ভিত্তিতে ব্যাকটেরিয়া 4 ধরনের হয়, বুঝেছো? তাহলে গ্রাম রঞ্জকে যদি ডোবানো হয়, তার ভিত্তিতে 2 রকমের, একটা গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। গ্রাম পজিটিভের উদাহরণ তো বলেই দিলাম, ব্যাসিলাস, কক্কাস, এগুলো। আর গ্রাম নেগেটিভের নাম কি বললাম? ই কোলাই, ভিব্রিও কলেরি। ঠিক আছে, এগুলো। আচ্ছা, এরপরে তুমি দেখো আচ্ছা, আকৃতির ভিত্তিতে বললাম কি 4 প্রকার। দণ্ডাকার যে আকৃতি, সেটা হলো ব্যাসিলাস। ব্যাসিলাস দণ্ডাকার হয় দেখতে। গোলাকার কোনটা? কক্কাসটা গোলাকার আকৃতির হয়। কমা আকৃতি, কমা মানে বুঝতেই পারছো তো, যে তোমরা কমা দাও না, এই যে কমা আকৃতির, এই যে কমা আকৃতি দাও না, কমা দাড়ি দাও, সেই কমা আকৃতির হলো ভিব্রিও, ভিব্রিও কলেরি যেটা। আর স্পাইরাল বা পেঁচানো আকৃতির দেখতে কোনটা? স্পাইরিলাম। আচ্ছা, এবার ক্রোমাটোফোর। ক্রোমাটোফোর কি? আমি অলরেডি বলে এসেছি একটু আগেই, যে তুমি বলবে যে কোষ পর্দার ভিতরের উপবৃদ্ধি, কিন্তু কোন দিকে? সাইটোপ্লাজমের দিকে। আচ্ছা, বলছে সায়ানোব্যাকটেরিয়ার মতো কিছু প্রোক্যারিওটিক জীব, সায়ানোব্যাকটেরিয়া মানে তুমি তো মনেই আছে কোনটা? নীল সবুজ শৈবাল। প্রোক্যারিওটিক জীবে রঞ্জক পদার্থ সমৃদ্ধ কোষ পর্দার উপবৃদ্ধি সাইটোপ্লাজমের দিকে অবস্থান করে, আর এটাকেই কি বলা হচ্ছে? ক্রোমাটোফোর। সব কটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। গ্লাইকোক্যালিক্স কি? আরেকবার মাথায় আনার চেষ্টা করো। তারপরে কোষ প্রাচীর 3 স্তরযুক্ত, কোষ পর্দা 2 স্তরযুক্ত, কোষ পর্দার ভাঁজকে কি বলে? মেসোজোম বলে। আর
কোষ পর্দার ভিতরের দিকে যে উপবৃদ্ধি তাকে কি বলা হয়? ক্রোমাটোফোর। ক্লিয়ার হয়েছে আশা করি। এবার শোনো, ব্যাকটেরিয়া কিছু চলতে পারে আর কিছু চলতে পারে না। এর ভিত্তিতে ২ ধরনের, মানে চলনক্ষম আর অচল। তাহলে চলনক্ষম যারা, তাদের চলনে সাহায্য কেউ করবে নিশ্চয়ই। এই চলনে সাহায্য করে যায় যে, তার নাম হলো ফ্লাজেলা। ফ্লাজেলা। আর এই ফ্লাজেলার ৩ টি অংশ থাকে। কি, কি? ফিলামেন্ট, হুক আর বেসাল বডি। ফিলামেন্ট, হুক আর কি? বেসাল বডি। আচ্ছা, ফিলামেন্ট কি বলছে? দীর্ঘ অংশ যেটা কোষীয় তল থেকে বাইরের দিকে বেরিয়ে যায়। আচ্ছা, এইবার ফ্লাজেলা যেমন গমনে সাহায্য করে, কিছু বিষয় আছে যারা নাকি কোনো একটা জায়গায় আটকে থাকতে সাহায্য করবে। ঠিক আছে? ব্যাকটেরিয়াকে। মানে কোনো এক জায়গায় চিপকে থাকতে সাহায্য করে। বুঝেছ? তো ফ্লাজেলা মনে করো গমনে আর কিছু চিপকে থাকতে সাহায্য করে। যেমন কি? পিলি আর ফিমব্রিয়া। ফ্লাজেলা ছাড়াও ব্যাকটেরিয়ার আরো ২ ধরনের গঠন কিন্তু দেখা যায়। কি, কি? একটা হলো পিলি আর একটা হলো ফিমব্রিয়া। দেখো, পিলিটা কেমন হয়? লম্বা নলাকার গঠন, বিশেষ প্রোটিন দ্বারা গঠিত। আর ফিমব্রিয়া হলো সূক্ষ্ম সুতোর মতন গঠন, যেটা কি করছে দেখো ভালো করে এই জায়গাটা, যে ব্যাকটেরিয়ায় এগুলো সাহায্য করে কি? পাথরের গায়ে পোষক কলার সাথে বিভিন্ন পৃষ্ঠের সাথে সংযুক্ত হতে সাহায্য করে। ক্লিয়ার হয়েছে এইটুকু? চলে আসি তারপরে। কি বলছে শোনো, প্লাজমা পর্দা বা কোষ পর্দা, এইটা সম্পর্কে এবার পড়বো, হ্যাঁ? প্লাজমা পর্দা বা কোষ পর্দা যেটা, সেটা অ্যাকচুয়ালি ২ ধরনের পদার্থ দ্বারা গঠিত। একটা হলো লিপিড আর একটা হলো প্রোটিন। মনে রাখবে, হ্যাঁ? এক কথায় তুমি বলতে পারো ফসফোলিপিড। ঠিক আছে? দেখো, এই যে কোষ পর্দা, তাহলে আমি বলেই দিয়েছিলাম অলরেডি দ্বি-স্তরযুক্ত, এবং এর যে মডেল, এই মডেলটা আবিষ্কার করেছিল বিজ্ঞানী নিকোলসন আর সিঙ্গার, এবং যে মডেলটা এই কোষ পর্দা দিয়েছিলেন তারা, সেটাকে কি বলে? ফ্লুইড মোজাইক মডেল। কি মডেল বলে? ফ্লুইড মোজাইক মডেল দিয়েছিল বিজ্ঞানী নিকোলসন আর সিঙ্গার দুজন মিলে। আচ্ছা, এই যে ফ্লুইড শব্দটার মধ্যে ফ্লুইড কেন এলো? ফ্লুইড মানে তোমরা সবাই জানো তরল। দেখো, সেটারও কথাটা বলা আছে। দেখো, কোষ পর্দা হলো ফসফোলিপিডের দ্বি-স্তর, আমি অলরেডি বলেই দিয়ে এসেছি, দ্বি-স্তর বিশিষ্ট কিন্তু। ঠিক আছে? এখানে প্রোটিন অণুগুলো কিন্তু ছড়িয়ে থাকে। আর এই প্রোটিন অণুগুলো পার্শ্ব চলন করতে পারে। তার মানে কি? প্রোটিন অণুগুলো একবার এদিক, একবার ওদিক, একবার এদিক, একবার ওদিক, এরকমভাবে কিন্তু চলাচল করতে পারে। আর আমরা জানি কোথায় এরকম জিনিস চলাচল করতে দেখা যায়? একমাত্র তরলের মধ্যে না? তরলের মধ্যেই তো এরকমভাবে চলাচল করতে পারে। কেউ একবার এদিক ওদিক যেতে পারে। তাই বলছি যে প্রোটিনের এই চলাচল ক্ষমতার জন্য কোষ পর্দাকে ফ্লুইড বা তরল কিন্তু বলা হয়। এইবার চলো দেখি কি বলছে এখানে। বলছে কোষ পর্দা কিছু পদার্থকে কোষ থেকে বেরিয়ে যেতে, আবার কিছু কোষে প্রবেশ করতে সাহায্য করে। খুব গুরুত্বপূর্ণ কথা। এমনকি কোষ পর্দা আবার কিছু পদার্থের চলাচলে বাধাও সৃষ্টি করে। তার মানে এই মনে করো একটা কোষ পর্দা রয়েছে। সেই কোষ পর্দা কি বলছে? কাউকে বলল যে এন্ট্রি, হ্যাঁ তুমি এন্ট্রি পাবে। আবার কেউ যদি এন্ট্রি নিতে গেল, ওকে বলল না তোমাকে এন্ট্রি দেওয়া হবে না। তাহলে বিশেষ পদার্থ ভিত্তিতে ও কিন্তু এন্ট্রি দেয় বা এন্ট্রি নাও দিতে পারে। তার জন্যই বলা হচ্ছে কোষ পর্দাকে প্রভেদক ভেদ্য পর্দা। মানে কাউকে যেতে দেবে, কাউকে যেতে দেবে না। সিলেক্টিভ পারমিয়েবল। কাকে যেতে দেবে না? তুমি অবশ্যই বুঝতে পারছো, কোষে কিছু বিষাক্ত জিনিস যদি চলে আসে, তাহলে কোষ পর্দা সেটাকে ঢুকতে দেবে না। আর কোনো ভালো জিনিস আসলে সেটাকে ঢুকতে দেবে, তাই না? এটাই কিন্তু কোষ পর্দার একটা বিশেষ বৈশিষ্ট্য। এইবার শোনো, কোষে পদার্থের চলাচল। কোষে পদার্থের যে চলাচল, এইটা যদি তুমি একটুখানি পড়ে নাও, তাহলে পুরোটাই তুমি খুব সুন্দর করে লেখা আছে, তুমি বুঝতে পারবে। আমি এর সারসংক্ষেপটা একটু বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো, কোষের মধ্যে কোষের মধ্যে কোষের মধ্যে আমার শ্বসন প্রক্রিয়ার জন্য প্রয়োজন কি বলো? অক্সিজেন। আর কোষের শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন হবে কি বলো? কার্বন ডাইঅক্সাইড। তাই না? বর্জ্য পদার্থ। তাহলে অক্সিজেন প্রয়োজন বলে এটা ঢুকবে, আর কার্বন ডাইঅক্সাইড কি? বর্জ্য পদার্থ হিসাবে বেরিয়ে যাবে। তাহলে এই যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড, এটাকে কি গ্যাস তো নিশ্চয়ই। আর এই গ্যাসীয় আদান-প্রদান যদি ঘটতে হয়, তাহলে সেটা কোন প্রক্রিয়ায় ঘটবে? ব্যাপন প্রক্রিয়ায় কিন্তু ঘটবে। তাহলে কোষের মধ্যে গ্যাসীয় আদান-প্রদান কোন প্রক্রিয়ায় ঘটবে? ব্যাপন প্রক্রিয়ায় কিন্তু ঘটবে। আর ব্যাপন হলো সেই প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে কি? অণুগুলোর
অণুগুলো ছড়িয়ে পড়ে, ঠিক আছে? যেমন মনে করো তুমি একটা ঘরের কোনো একটা কর্নারে ধূপ জ্বেলে দিলে, দেখবে যে ক্রমাগত ওই ধূপের গন্ধটা সারা ঘরে ছড়িয়ে পড়লো। তাহলে এই যে গ্যাসের অণুগুলো যে ছড়িয়ে পড়লো উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে, সেটা কোন প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়ায় কিন্তু, ঠিক আছে? কিন্তু কোষের মধ্যে যদি জলের পরিবহন ঘটতে হয়, কোষের মধ্যে যদি জলের পরিবহন ঘটতে হয়, সেটা কিন্তু কী প্রক্রিয়ায় ঘটবে? সেটা কিন্তু ঘটবে অসমোসিস অর্থাৎ অভিস্রবণ প্রক্রিয়ায়। আর এইটা হলো ভীষণ 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 ইম্পর্টেন্ট একটা অংশ, যেটা তোমাদের খুব মন দিয়ে বুঝতে হবে এইবার। তাহলে অসমোসিস বা অভিস্রবণ বোঝানোর জন্য তোমাকে আমি একটুখানি বিষয়টা ভালো করে ক্লিয়ার করি আগে। আচ্ছা, দুটো পাত্র নিলাম, ঠিক আছে? দুটো পাত্র নিলাম। এই পাত্রেও আছে কি বলো? দ্রবণ। এই পাত্রেও আছে কি বলো? দ্রবণ, ঠিক আছে? দুটো পাত্রে কি আছে? দ্রবণ। আচ্ছা, দ্রবণের কটা অংশ? তুমি বলবে দ্রবণের দুটো অংশ। যারা যারা অলরেডি দ্রবণ ছোটবেলায় পড়েছে তারা জানে দ্রবণের দুটো অংশ। একটাকে বলে দ্রাবক, যার মাত্রাটা বেশি থাকে সর্বদা, আর একটাকে বলে দ্রাব, ঠিক আছে? তাহলে যেটা তরল অংশ যেটা, সেটাকে বলে দ্রাবক। দ্রাবক। তাহলে মনে করো আমি বলছি জল আর চিনির একটা দ্রবণ, জল আর চিনির একটা দ্রবণ। তাহলে তুমি বলে জলটা হলো দ্রাবক আর চিনিটা হলো দ্রাব। দ্রাব কিসে মিশে যায়? দ্রাবকে মিশে যায়। দ্রাব যেটা, দ্রাব দুই অক্ষরের নাম যেটা, চিনি যেটা, দ্রাব বা চিনি যেটা, সেটা দ্রাবকে মিশে যায়, ঠিক আছে? আর মিশে গিয়ে তৈরি করে কি বলো? দ্রবণ তৈরি করে, ঠিক আছে? তাহলে এই দ্রবণে দুটোর অংশ থাকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এইবার এই দ্রবণে মনে করো এখানে জল আছে, এখানে জল আছে, মনে করো কত পার্সেন্ট বলো? 75% নিলাম। আর এখানে জল আছে 55% ধরলাম, 55% ধরলাম, ঠিক আছে? তাহলে এটা 75% বলছি আর এখানে বলছি 55%। তাহলে কি হবে শোনো, জলের পরিবহন ঘটবে, জলের পরিবহন ঘটবে। কোথা থেকে কোথায় ঘটবে? উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে। শুনছো কথাটা? বলবে যে উচ্চ ঘনত্ব থেকে, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে, নিম্ন ঘনত্বের দিকে জলের পরিবহন ঘটবে। উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে। তাহলে ব্যাপনেও তো উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে ছিল, আর অভিস্রবণেও অ্যাকচুয়ালি উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যায়। কে যায়? জল যায়। কে যায় বলো? জলের পরিবহন ঘটে, জলের পরিবহন ঘটে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে। আচ্ছা, কার উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে? সেইটা নাকি একটা বিরাট ইম্পর্টেন্ট বিষয়। কার উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে, সেটা নাকি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এর উপরে বেস করে কিন্তু টিসিএস তোমাকে ঝামেলায় ফেলতে পারে, বিবৃতিমূলক কিছু কোশ্চেন করতে পারে। সেইটা তোমাকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। চলো আস্তে আস্তে বুঝবে এই জায়গাটা, হ্যাঁ? তাহলে আমি এইটুকু বুঝেছি যে দুটো দ্রবণে যদি কনসেন্ট্রেশনের ডিফারেন্স ঘটে, তাহলে পরিবহন ঘটতে পারে কার বলো? জলের। এবং জলের যে পরিবহনটা ঘটবে সেটা কার উপস্থিতিতে? এই যে এখানে একটা দাগ দিয়েছি না, এই দাগের কথা তো এখনো বলা হয়নি। অর্ধভেদ্য পর্দা, অর্ধভেদ্য পর্দা থাকলেই কিন্তু অ্যাকচুয়ালি অর্ধভেদ্য পর্দা বা সেমি পারমিয়েবল যে পর্দা একটু আগে তোমাকে দেখালাম যে কোষ পর্দা, সেটা থাকলেই কিন্তু জলটা উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যাবে। কার উচ্চ ঘনত্ব? জলেরই উচ্চ ঘনত্ব। শুনছো কথাটা? দাঁড়াও আস্তে আস্তে বোঝাচ্ছি এবার। তাহলে জল এখানে কি বললাম বলো? 75%। তাহলে 75% যদি জল থাকে, বাকিটুকু তাহলে দ্রাব। এখানে দ্রাব বলতে কি? উদ্ভিদ বা কোষের ক্ষেত্রে তুমি বলে মিনারেল, বিভিন্ন খনিজ পদার্থ। তাহলে দ্রাব যেটা, দ্রাব বা চিনি, মনে করো আমি চিনি লিখে দিলাম ডাইরেক্ট, হ্যাঁ? তুমি বুঝবে যে মিনারেল এখানে, হ্যাঁ? চিনিটা কত? বলবে যে 75% থেকে যদি চিনি বের করতে হয়, তাহলে 25% চিনি আছে। আচ্ছা, এখানে তাহলে চিনিটা কত বলো তো দেখি? এখানে চিনিটা কত? তুমি বলবে 55% যদি জল থাকে, তাহলে বাকি 45% চিনি,
ঠিক আছে, বাকি 45% চিনি। আচ্ছা, যাই হোক না কেন, কার বলো অবিশ্রবণে কার পরিবহন ঘটবে? অবিশ্রবণে পরিবহন ঘটবে কিন্তু জলের পরিবহন। কার পরিবহন? প্রথম কথাটা পুরো ক্লিয়ার, জলের পরিবহন। পরিবহন ঘটবে, কনফার্ম, জলের পরিবহন ঘটবে। 1 নাম্বার পয়েন্ট ক্লিয়ার নিশ্চয়ই। এদিক থেকে এদিক যে জলের পরিবহন ঘটবে এটাও তোমার কাছে পুরোপুরি মুখস্থ হয়ে গেছে, এদিক থেকে এদিক। এইবার এদিক থেকে এদিকের ক্ষেত্রে ভালো করে শুনবে, জলের যে পরিবহনটা ঘটবে 2 নাম্বার পয়েন্টটা দ্রাবকের, কার বলো? দ্রাবকের। দ্রাবকের কোন ঘনত্ব থেকে কোন ঘনত্বের দিকে? তুমি বলো উচ্চ থেকে, বলো উচ্চ থেকে নিম্ন, উচ্চ থেকে নিম্ন ঘনত্বের দিকে দ্রাবকের। মানে দ্রাবক এখানে কত? তুমি বলে দ্রাবক দাদা এদিক থেকে এদিকে তো যাচ্ছে, দেখো তো দ্রাবক বা জল এদিকে কত? বলবে 75%, ওদিকে কত? 55%। তাহলে কোন দিকে ঘনত্ব বেশি? যেদিকে 75% সেদিকেই তো ঘনত্বটা বেশি। তাহলে উচ্চ থেকে নিম্নর দিকে গেল। ঠিক আছে, ক্লিয়ার নিশ্চয়ই। কিন্তু 3 নাম্বার পয়েন্টটাকে একটু আমি ভালো করে বোঝাচ্ছি। এবার যদি বলি দ্রাব, দ্রাব, তুমি বলবে যে দাদা দ্রাবের ক্ষেত্রে নিম্ন থেকে উচ্চ হবে নাকি? দেখি তো কেন নিম্ন থেকে উচ্চ হবে? এর উপরেই কিন্তু টিসিএস কোশ্চেন সেট করবে, অলরেডি করেওছে কিন্তু। হ্যাঁ, উচ্চ ঘনত্বের দিকে কেন যাবে একটু দেখে নাও। দেখো ডিরেকশান তো চেঞ্জ হবে না, ডিরেকশান তো তোমার এদিক থেকে এদিকেই হবে, এদিক থেকে এদিকেই হবে। এবং দ্রাব যেটা, সেটা দেখো এখানে 25% আর ওদিকে কত আছে? 45%। তাহলে নিম্ন থেকে উচ্চ হবে না? তুমি বলবে হ্যাঁ নিম্ন থেকে উচ্চই তো হবে। তাহলে এই কটা পয়েন্ট কিন্তু তোমাকে খুব ভালো করে জানতে হবে, ঠিক আছে? তাহলে অভিস্রবণ কি বলছে? কোষ পর্দা বা প্লাজমা পর্দা, যেটাকে বলেছিলাম অর্ধবেদ্য পর্দার মধ্য দিয়ে জলের, এই যে শব্দটা লেখা রয়েছে না, খুবই গুরুত্বপূর্ণ শব্দ কিন্তু, জলের পরিবহন জলে দ্রবীভূত পদার্থের পরিমাণের দ্বারা প্রভাবিত হয়। জলে দ্রবীভূত পদার্থের পরিমাণের দ্বারা প্রভাবিত হয়। তার কারণ হলো এই যে জল, জল শুধু গেলেই হবে না, জলটা কোথা থেকে কোথায় যাবে সেটা ডিপেন্ড করে চিনি কত পার্সেন্ট আছে, বা জলে দ্রবীভূত যে পদার্থ তার পরিমাণটা কত পার্সেন্ট আছে তার উপরে কিন্তু ডিপেন্ড করে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, এবার এই অভিস্রবণের সংজ্ঞা দিয়ে দিয়েছি। দেখো, অভিস্রবণ হলো প্রবেদক ভেদ্য পর্দা বা কোষ পর্দা, যেটাকে বলতে পারো। একটা কোষ পর্দা যদি তুমি বাস্তব উদাহরণ দেখতে চাও, তাহলে তুমি বলবে যে এই যে ডিমের যে খোসাটা ছাড়ালে, ক্যালসিয়াম কার্বনেট যেটা, ওটা বাইরের, ওটা ছাড়ালেই তুমি ভিতরে যে স্বচ্ছ একটা পর্দা দেখতে পাও না, ওটাই কিন্তু অ্যাকচুয়ালি কোষ পর্দা বলতে পারো। সেই প্রবেদক ভেদ্য পর্দার উপস্থিতিতে উচ্চ উচ্চ জলঘনত্ব, দেখেছো কথাটা কি বলেছে? জলঘনত্ব। জলঘনত্ব মানে কি? দ্রাবকের ঘনত্ব। উচ্চ জলঘনত্ব বিশিষ্ট স্থান থেকে নিম্ন জলঘনত্ব বিশিষ্ট স্থানের দিকে সাম্যাবস্থায় না পৌঁছানো পর্যন্ত কার পরিবহন? জলেরই পরিবহন যদি হয়, তাহলে আমরা বলবো সেটাই অভিস্রবণ। কিন্তু যদি এই কথাটাই যদি বলতাম নিম্ন দ্রাব ঘনত্ব বিশিষ্ট, তুমি বলবে হ্যাঁ তাও ঠিক, নিম্ন দ্রাব ঘনত্ব বিশিষ্ট স্থান থেকে উচ্চ দ্রাব ঘনত্ব বিশিষ্ট স্থান, তাও ঠিক হতো, তাও ঠিক হতো। ঠিক আছে, এইবার বলছে যে 3টে ঘটনার কথা এখানে বলা হয়েছে। একটা হলো লঘু স্মারক দ্রবণ, একটা সমস্মারক, আর একটা হলো অতিস্মারক দ্রবণ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। যে জিনিসটা আমি খুব ভালো করে এখানে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তুমি শুধু পড়ে নিলেই তোমার হয়ে যাবে। এইবার একটুখানি খুব মন দিয়ে বুঝবে। এই সমস্ত জায়গাগুলো খুব খুব টিপিক্যাল অনেক ছেলে মেয়েদের কাছে। আর আজকের পর থেকে তোমার একদম জল ভাত হয়ে যাবে আশা করব। আর অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের ক্লাস কেমন লাগছে। বা তুমি ডাইরেক্ট, যারা অনলাইনে আমার কোর্স নিয়েছো তারা ডাইরেক্ট আমার সাথে সম্পর্কে আসতে পারো। কীভাবে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। যারা করে তাদেরকে আমি মোটামুটি ভালোই রিপ্লাই দিই কিন্তু আমি। হ্যাঁ, আচ্ছা শুনছো তাহলে? তাহলে আমি এখন বলতে যাচ্ছি অতিস্মারক দ্রবণ, না আগে লঘু স্মারক দ্রবণের কথা বলি। লঘু স্মারক, যেহেতু আগের পেজে লঘু স্মারক ছিল। আচ্ছা, লঘু স্মারক দ্রবণ বলতে আগে কি বোঝায়? আচ্ছা, লঘু স্মারক দ্রবণ মানে এইরকম একটা দ্রবণ তুমি মনে করো নেবা, যেখানে জলটা বেশি, মানে পাতলা। লঘু স্মারক মানে কি? পাতলা টাইপের মানে একটা দ্রবণ বানিয়েছো। জল মনে করো 80% নিয়েছি, ঠিক আছে? তাহলে তুমি সাধারণত বলেই দিতে পারবে যে ওতে যে দ্রবীভূত পদার্থ বা দ্রাব যেটা, সেটা কত পার্সেন্ট? তুমি বলবে 20%। কি বলবে? 20%। তাহলে এমন একটা দ্রবণ আমি এর মধ্যে নিয়ে নিয়েছি, যে দ্রবণে বলো কি বলো, যেখানে লঘু স্মারক দ্রবণ নেওয়া হয়েছে, যেখানে জল হলো 80% আছে।
এইবার এর মধ্যে চোবাচ্ছি আমি একটা কোষ। কি চোবাচ্ছি বলো? কোষ। কোষ মানেই কি? কোষ পর্দা আছে। আর কোষ পর্দা কি? কোষ পর্দা একটা অর্ধবেদ্য পর্দা। আর অর্ধবেদ্য পর্দা মানেই কি? অভিস্রবণ ঘটবে, মানে জলের চলাচল ঘটবে। কার চলাচল ঘটবে বলো আরেকবার কথাটা? জলের পরিবহন ঘটবে। আচ্ছা, কোষের ক্ষেত্রে মনে করো যে জল, সেই জলের যে মাত্রাটা সেটা মনে করো 60%, ঠিক আছে? আর দ্রাব তাহলে কত? তুমি বলে দ্রাব দাদা 60 মানে 100% তো পুরোটা, তার মানে 60% যদি জল হয়ে যায় তাহলে বাকি 40% কি? দ্রাব থাকবে। এইবার তুমি বলবে যে এখানে হবে পদার্থের চলাচল। পদার্থ না, সরি, কার চলাচল বলো? তুমি বলবে যে এখানে হবে উম এই কালার নেই। আচ্ছা, এখানে হবে পদার্থের জলের চলাচল। আচ্ছা, জল কোথা থেকে কোন দিকে যাবে? তুমি বলো জল যাবে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে। তাহলে তুমি বলো তো দেখি, উচ্চ ঘনত্ব জলের কোথায়? এখানে 80 জল, আর কোষের মধ্যে কত? 60। তাহলে তুমি বলে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যাবে। তার মানে এই জলটা কোষের ভিতরে এন্ট্রি মারবে, তাই তো? আর কোষের মধ্যে যখনই এন্ট্রি মারবে জল, তাহলে কোষ কী হয়ে যাবে? ফুলে যাবে না? তাহলে দেখো তো, লঘুসারক দ্রবণে যখন এই যে কোষ রেখেছো, তুমি দেখো কোষটা স্ফীত হয়েছে কিনা। বুঝেছো? এই কথাগুলো এখানে লেখা আছে, আশা করি তুমি বুঝে যাবে। এইবার আমি নেব যে দ্রবণ, সেটার নাম হলো লঘুসারক নয়। এবার নেব আমি অতিসারক দ্রবণ। কি? অতিসারক। চলো, অতিসারকটা বোঝাই। তুমি বলে অতিসারক মানে যেটা অতিরিক্ত ঘন। অতিসারক মানে কি? অতিরিক্ত ঘন, মানে পাতলা না। তাহলে এইবার নিশ্চয়ই জলটা দাদা কম থাকবে। মনে করো জল 20% আছে, আর চিনি তার মধ্যে ভীষণ পরিমাণে মিশিয়ে দিয়েছো, মানে 80% চিনি। এবার এর মধ্যে চুবিয়ে দেবা কি বলো? একটা কোষ। আর কোষ মানেই কি? তুমি বলে কোষ মানেই তো শিখিয়েছো কোষ পর্দা। আর কোষ পর্দা মানেই অর্ধভেদ্য পর্দা। আর অর্ধভেদ্য পর্দা যখনই থাকবে তখনই জলের পরিবহন ঘটবে। আচ্ছা, কোষে আবার আগের বারের মতন ওয়াটার যদি বলি, ওয়াটার তুমি বলবে যে ওয়াটার আছে 60%, আর দ্রাবটা বাকিটা সে আবার আগের বারের মতন লিখে দিই 40%। তাহলে তুমি বলবে যে দাদা আবারও আগের বারের মতন কি হবে? অভিস্রবণ ঘটবে। আর অভিস্রবণ সবসময় কোন দিক থেকে কোন দিকে যায়? জলের উচ্চ ঘনত্ব মানে 60 থেকে জলের নিম্ন ঘনত্ব মানে 20%-এর দিকে যাবে। তাহলে তুমি বলবে দাদা এইবার না জল বেরিয়ে যাবে। এবার জল কি হবে? বেরিয়ে যাবে। আর যেই জল বেরিয়ে যাবে তখন কি হবে বলো তো? এই কোষটা কুঁচকে যাবে। কোষটা কি হয়ে যাবে? কুঁচকে যাবে। দেখো তো সেই কথাটা এখানে লেখা আছে কি নেই? তুমি বলবে হ্যাঁ দাদা লেখা আছে। কোষটি কুঞ্চিত হয়ে যাবে। তাই অতিসারক দ্রবণে যেই তুমি কোষটাকে ডোবাবে, কোষটা কি হয়ে যাবে? কুঞ্চিত হয়ে যাবে। আর এই যে কুঞ্চিত হয়ে গেল, মানে কোন পোর্শনটা কুঞ্চিত হয়ে গেল? বলবে যে কোষ পর্দাটা। আর কোষ পর্দা যে কুঞ্চিত হয়ে যাবে, তাহলে কোষ প্রাচীর তো আছে কোথায়? বাইরে না? কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর এইদিকে চলে গেল, কোষ পর্দাটা যেটা সেটা এই দিকে চলে আসলো। তার মানে একে অপরের থেকে কি হয়ে গেল? পৃথক হয়ে গেল না? আর এই যে কোষ পর্দার কোষ প্রাচীরের যে পৃথক হওয়ার ঘটনা, সেটাকেই নাকি কি বলে? প্লাজমোলাইসিস বলে। তাকে কি বলে? প্লাজমোলাইসিস। এই যে সেকেন্ড ব্র্যাকেট করা পোর্শনটা রাম ইম্পর্টেন্ট। কি বলছে একটুখানি শুনে নাও। যখন উদ্ভিদ কোষ থেকে জল বেরিয়ে যায়, জল অভিস্রবণ প্রক্রিয়ায় কি হয়ে যায়? বেরিয়ে যায়। আর বেরিয়ে কখন যাবে? যখন এটাকে কিসের রাখবে? বলবে অতিসারকে রাখবো। কোথায় রাখবো বলো? অতিসারক দ্রবণে। তাহলে কথাটা নিশ্চয়ই ক্লিয়ার হলো যে প্লাজমোলাইসিস কখন ঘটবে? অতিসারক দ্রবণে রাখলে। তাহলে কোষ থেকে যখন জল বেরিয়ে যায় তখন প্রোটোপ্লাজমের সংকোচন ঘটে, আর কোষ পর্দা কোষ প্রাচীর থেকে কি হয়ে যায়? পৃথক হয়ে যায়। আর এই ঘটনাটাকে কি বলা হয়? প্লাজমোলাইসিস। খুব গুরুত্বপূর্ণ জায়গা। আচ্ছা, এবার চলে আসি অভিস্রবণ। আর এই অভিস্রবণের গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে এসেছে। উদ্ভিদ মূল দ্বারা যে জল শোষণ করে, পরীক্ষায় আসবে এটা কোন প্রক্রিয়ায়? উত্তর হবে অভিস্রবণ প্রক্রিয়ায়। মনে থাকবে? এইবার আসছি প্লাজমা পর্দার আর একটা বিশেষ বৈশিষ্ট্যের উপর।
এন্ডোসাইটোসিস বৈশিষ্ট্যের নামটা যেমন ইম্পর্টেন্ট, আর এই বৈশিষ্ট্য থেকে তোমার পরীক্ষায় কোশ্চেন এলো বলেছি না, যদি কোনো একটা নতুন প্রশ্ন আসে, যদি কেউ না পারে তুমি পেরে আসবে, সেরকম ক্ষমতা কিন্তু তোমাদের তৈরি করে দেওয়া হবে। কিন্তু আমাদের এই থিওরি বুক তোমার তৈরি করে দেবে, ঠিক আছে? প্রচুর প্রচুর পরিশ্রম দিয়ে তৈরি। কি বলবো, এখন তো আর অত বেশি এক্সট্রা কথা বলার সময় নেই। তার কারণ হলো এই ক্লাস নিয়ে আমার আবার ম্যাটেরিয়ালস বানাতে বসতে হবে। আবারও তোমাদের জন্য কত কত পরিশ্রম করে এই সমস্ত জিনিস কিন্তু তৈরি করা হয়, ঠিক আছে? অনেক ছেলেমেয়ে আছে শুধু ফ্রির দাবি করে, কমানোর দাবি করে। তারা এটুকু বোঝে না যে এই জিনিসগুলো তৈরি হতে পরিশ্রম লাগে, প্লাস মানে এই যে পিপিটি বানানো থেকে শুরু করে সব কিছু, কোনো যেগুলো আমি আরও লোক দিয়ে করাই, আরও অনেক বই আছে, এ তো জাস্ট একটা উদাহরণ মাত্র। সেগুলো তো ফ্রিতে তৈরি করে দেয় না কেউ আমাকে, বুঝেছো? একদম নামমাত্র একটা মানে ফিস নিয়ে অনলাইনে পড়ায়, তবুও মানে কিছু কিছু ছেলে মেয়ে আছে যাদের চাহিদার মানে কোনো সীমা নেই। কি বলবো, তারা আর কিছু বলার নেই যদিও। ঠিক আছে, যাই হোক, ওইসব নিয়ে যাদের পড়ার দরকার তারা অবশ্যই কোর্স নিয়ে পড়তে শুরু করে দেবে। আর যাদের মানে শুধু ভ্রণিতা করার মানে অবকাশ নেই, তারা ভ্রণিতাই করে যাবে সবসময়, ঠিক আছে? তো এন্ডোসাইটোসিস কী জিনিস? খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেখো, কোষ পর্দার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। কোষ পর্দার কী বৈশিষ্ট্য আছে? এই মনে করো একটা কোষ পর্দা, ঠিক আছে? কোষ পর্দা। তো এইখানে মনে করো একটা কী এসেছে, কোনো একটা খাবার এসেছে। তাহলে এই যে অ্যামিবা কী করছে, ওর কোষ পর্দাটাকে মনে করো এরকম করে বাড়িয়ে দিল, আর এই দিকে একটুখানি বাড়িয়ে দিয়ে এর ভিতরে ক্যাপচার করে নিল খাবারটা, তাই না? তাহলে কী হলো, খাবারটা আস্তে আস্তে ও কিন্তু গ্রহণ করে নিতে পারবে। তাহলে এই যে কোষ পর্দাকে বাঁকিয়ে চুরিয়ে খাদ্য যে গ্রহণটা, সেই প্রক্রিয়াটাকে কী বলা হচ্ছে? এন্ডোসাইটোসিস। দেখো তো এটা কী বলেছে, সেরকম কিছু বলেছে কিনা। কোষ পর্দার নমনীয়তা কোষকে তার বহিঃপরিবেশ থেকে খাদ্য ও অন্যান্য জৈব বস্তু গ্রহণে সক্ষম করে তোলে। আর এই প্রক্রিয়াটাকে এন্ডোসাইটোসিস বলে। পরীক্ষায় তোমার কোশ্চেন একদম অবধারিত যে অ্যামিবা কোন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে? উত্তর হবে এন্ডোসাইটোসিস পদ্ধতিতে, ঠিক আছে? বলছে যে কোষ প্রাচীর অলরেডি আমি বলে দিয়েছি 3 স্তর বিশিষ্ট। আর উদ্ভিদ কোষে কিন্তু কোষ পর্দা ছাড়াও যেটা থাকে বহি আবরণী, তাকে কোষ প্রাচীর বলে। এটা কী দ্বারা গঠিত? মাথায় রাখবে, সেলুলোজ, লিগলিন, পেকটিন এসব দ্বারা গঠিত কিন্তু কোষ প্রাচীর, ঠিক আছে? বেশ, কোষ প্রাচীরের কাজ একদমই সহজ জিনিস, যান্ত্রিক শক্তি প্রদান করা। যেন মানে দেখো, আমাদের শরীর কি এসিতে ঢুকিয়ে নিই, যখনই কষ্ট হয় এসিতে ঢুকিয়ে নিই, কিন্তু আর উদ্ভিদ তো আর এসিতে ঢুকতে পারবে না, তাই না? ওকে রোদ, বৃষ্টি, ঝড় সব কিছু কিন্তু সহ্য করতে হবে। তাই ভগবান ওদেরকে একটা এক্সট্রা প্রোটেকশান কিন্তু দিয়ে দিয়েছে কোষ প্রাচীর, আর ওটাই আমাদের কিন্তু নেই, তাই না? আর এই সেলুলোজ কিন্তু মানুষ কিন্তু হজম করতে পারে না, মাথায় রেখো কিন্তু, হ্যাঁ? আচ্ছা, এই যে উদ্ভিদ কোষের এখানে একটা ছবি দিয়েছে, সেই ছবিটা একটু তোমরা দেখার চেষ্টা করবে। উদ্ভিদ কোষে কিন্তু প্লাস্টিড থাকে, যেটা প্রাণী কোষে থাকে না। আচ্ছা, উদ্ভিদ কোষে দেখেছো বড় বড় ভ্যাকুওল কেমন রয়েছে, বড় বড় কোষ গহ্বর, সেটা কিন্তু প্রাণী কোষে ছোট ছোট থাকবে। আর কি বলবো বলো তো দেখি। আচ্ছা, সেন্ট্রোজোম প্রাণী কোষে থাকবে, উদ্ভিদ কোষে কিন্তু থাকবে না সেন্ট্রোজোম, ঠিক আছে? এই সমস্ত কিছু কথাবার্তা যেগুলোর উপরে প্রশ্ন ভীষণ ভীষণ হারে তৈরি হচ্ছে, খেয়াল রাখতে হবে তোমাদেরকেও। আমি তো এই সব থিওরি দেওয়ার পরে তোমাদের অ্যাপ্লিকেশানে তুমি জাস্ট অবাক হয়ে যাবে কিছুদিন পরে, যারা যারা কোর্স নিয়েছো। সত্যি বলছি যে কি সুন্দরভাবে তোমার সাজিয়ে সব তৈরি করে দেওয়া হবে। তোমার শুধু একটা মাত্র কর্তব্য পড়ে থাকবে, একটা মাত্র কর্তব্য, যে সারাদিন পড়াশোনা করে পুরো জিনিসটাকে রেডি করে পরীক্ষা দিতে যাও। তারপরে তুমি যখনই রেডি হয়ে যাবে, তুমি নিজেই বলবে, হ্যাঁ, এবার আমি চাকরি পাওয়ার জন্য যথেষ্ট মানে তৈরি, ঠিক আছে? যথেষ্ট তৈরি। আমি এরকম করছি না যে তোমাকে কটা ওই গ্রুপ ডিতে এসেছে এই বছর কটা এমসিকিউ দেখিয়ে দিয়ে খুব হাল্লা মাচিয়ে দিলাম, এই দেখো। এই মানে বেকার কাজগুলো কিন্তু আমি করছি না। আর এরকমও করছি না যে এই দেখো লিখে এত নোটস আমি লিখে একটা মানে ভিডিও 2 ঘন্টা 3 ঘন্টা ধরে বড় বড় ভিডিও করে ওইসবে কোনো কাজ নেই। সত্যি কথা বলছি, যা খাটনি করার আমি তৈরি করে রেখেছি। তোমার শুধুমাত্র এই জিনিসটাকে বুঝিয়ে দিতে পারলেই যদি তুমি চাকরিটা পেয়ে যাও, আমি সেই দিকে নজর রাখবো।
আমি কখনোই তোমার সময়ের যে দামি যে সময়টা সেটা কখনোই নষ্ট করার কোনোরূপ চেষ্টা করব না, ঠিক আছে? তো অনেক কোচিং সেন্টার দেখি আশেপাশে রয়েছে যারা কিন্তু প্রচুর এইভাবে অনেক স্টুডেন্টদের সময় মানে নষ্ট করে দিচ্ছে, এবং তবু বাতেলা তাদের কিন্তু প্রচুর বড় বড় ভাই, ঠিক আছে? বাতেলা তারা দিতে কিন্তু একদমই মানে পিছু পা হয় না। চলো এবার পড়ছি নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি বলছে দেখে নাও। 1831 সালে বিজ্ঞানী রবার্ট ব্রাউন, এ তো অবশ্যই আগেই বলে দিয়েছি, নিউক্লিয়াস হলো কোষীয় অঙ্গাণু হিসাবে মানে বর্ণনা করেছিল। আর এটা দ্বিস্তরী কিন্তু আবরণী, ঠিক আছে? আর দ্বিস্তরী আবরণী মানে দুটো পর্দাযুক্ত, ঠিক আছে? নিউক্লিয়াসের যে পর্দাটা আর এর যে মাঝে যে ফাঁকা গ্যাপটা সেটাকে কি বলা হচ্ছে, পেরি নিউক্লিয়ার স্পেস। আর নিউক্লিয় পর্দায় না অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, কিন্তু এই যে বিবৃতিটা তুমি দেখবে হুবহু হুবহু রেলের পরীক্ষায় জিজ্ঞাসা করেছে এই বিবৃতিটা, যে নিউক্লিয়ার পর্দায় ছোট ছোট ছিদ্র থাকে আর এই ছিদ্র দিয়েই বিভিন্ন ধরনের বস্তু যেমন আরএনএ, প্রোটিন, এইগুলো নিউক্লিয়াসের ভিতর থেকে বাইরে স্থানান্তরিত হয় সাইটোপ্লাজমে, ঠিক আছে? আচ্ছা, নিউক্লিয়াসের প্রধান অংশ কি কি, খুব গুরুত্বপূর্ণ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস আর ক্রোমাটিন, ঠিক আছে? কি কি জিনিস, নিউক্লিওপ্লাজম তো তরলটা আমি বলেই দিয়েছিলাম, আর নিউক্লিওলাস কি জিনিস সেটা এখানে বোঝাবো, আর ক্রোমাটিনটা দেখো এখানে বোঝাবো, তীর চিহ্ন দিয়ে কি সুন্দর করে তোমাকে নোটস বানিয়ে দিয়েছি। এরপরে আর কি চাই তুমিই বলো কমেন্ট করে, কিছু তো অ্যাটলিস্ট কমেন্ট করো। আমার এই যে এত পরিশ্রম তুমি জাস্ট মানে কি বলবো, আমার সাথে যদি তুমি থাকো তাহলে তুমি বলে কান্না করে দেবে যে এত পরিশ্রম দিয়ে এই নোটস বানানো হয়, আর তার দাম যারা দিতে পারে না বা দিচ্ছে না তারা একদিন তো বুঝবেই, কিন্তু হয়তো বা সেই দিনটা যদি দেরি হয়ে যায় তাহলে আমার আর কিছু করার থাকবে না সেক্ষেত্রে। চলো নিউক্লিওলাস কি বলছি। নিউক্লিওলাস হলো বলছে যে একটা গোলাকার গঠন যেটা নিউক্লিওপ্লাজমে অবস্থিত, আর এটা কিন্তু পর্দাবিহীন, ঠিক আছে? এর কাজ কি বলছে, সক্রিয় রাইবোজোমাল আরএনএ। দেখো আরএনএ 3 প্রকার, ঠিক আছে? তোমাদের মাথায় রাখতে হবে কিন্তু, আর এই আরএনএ যে 3 প্রকার বলছি না, এর উপরে এনটিপিসি এবার সিবিটি 2-তে কোশ্চেন এসেছে, তুমি সিবিটি 1-এ কোশ্চেনে আসছে। কোন সালে? এনটিপিসি আমি বলছি 26 সালে, তুমি মিলিয়ে নিও এই কথাটা আমার, এই 26 সালে এই প্রশ্ন এসেছে কিনা, মেসেঞ্জার আরএনএ এমআরএনএর উপরে কোশ্চেন এসেছে কিনা দেখে নিও তো আমার কথাটা মিলিয়ে। 18 তারিখের প্রশ্ন, ঠিক আছে? তাও বলে রাখলাম, পরে গিয়ে মিলিয়ে নেবা যখন অ্যান্সার কি বেরোবে, ঠিক আছে? বলছে যে সক্রিয় রাইবোজোমাল, এটি সক্রিয় রাইবোজোমাল মানে আরএনএ সংশ্লেষণের স্থান, কিন্তু এই হলো কোনটা, নিউক্লিওলাস, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, আরএনএ 3 প্রকার, এমআরএনএ, টিআরএনএ আর হলো আরআরএনএ, ঠিক আছে? আর এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে পড়বো, এমন নয় যে এখানেই শেষ, আরও পড়বো। চ্যাপ্টার এখনও অনেক বড়, অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, এবং পুরো একদম মানে স্বচ্ছ ক্লিয়ার ধারণা তুমি পেয়ে যাবে প্রত্যেকটা চ্যাপ্টার। এরকম অনেক ছেলে মেয়ে আছে প্রতিটা চ্যাপ্টারের নোটস পাবো, তাদের মানে প্রশ্নের এত বাহার যে আমি বেচারা পাগল হয়ে যাই তাদের অ্যান্সার দিতে দিতে মাঝের মধ্যে। কিন্তু এই যে যে অবকাশ সময়টা সেটাও তারা নিয়ে নিচ্ছে, মানে প্রশ্নের পর প্রশ্ন করে করে, ঠিক আছে? তো আমি আস্তে আস্তে ধীরে ধীরে কমিয়ে দিচ্ছি তাদের অ্যান্সার দেওয়া। নিউক্লিওলাসের সংখ্যা, বলছে নিউক্লিওলাস হলো প্রোটিন সংশ্লেষ, বলছে যে যেসব কোষে প্রোটিন সংশ্লেষ বেশি প্রয়োজন সেখানে নিউক্লিওলাসটাও সংখ্যায় বেশি থাকে আর আকারে কি হয়, বড় হয়। এইবার শোনো ক্রোমাটিন, তাহলে এবার একটুখানি ভালো করে নিউক্লিয়াসটা বুঝিয়ে দিই। নিউক্লিয়াসে থাকছে দ্বিস্তরী পর্দা, ভিতরে থাকছে নিউক্লিওলাস, আর এর বাইরে থাকছে নিউক্লিওপ্লাজম, আর থাকছে নাকি ক্রোমাটিন তন্তু। কিন্তু ক্রোমাটিন তন্তু না সবসময় তুমি দেখতে পারবে না, ক্রোমাটিন তন্তু তুমি সবসময় দেখতে পারবে না। কখন দেখতে পারবে, একটা দশায় দেখতে পারবে, ইন্টারফেস দশা। আচ্ছা এই যে ইন্টারফেস দশা কি জিনিস ভাই, এটা আমরা এই চ্যাপ্টারের সেকেন্ড পার্টে পড়বো। কোথায় পড়বো, কোষ বিভাজনের ওই ওইখানে গিয়ে পড়বো, ঠিক আছে? দেখো বলছে কোষ বিভাজনের প্রাক মুহূর্তে একটা দশা থাকে। দেখো একটা কোষ মনে করো, এই কোষ ভেঙে একটা নতুন কোষ তৈরি হলো, হ্যাঁ এটা মনে করো নতুন কোষ, এই নতুন কোষে তুমি কিন্তু এই ক্রোমাটিন পাবে না। এই কোষ যখন ম্যাচিওর হয়ে যাবে তারপরে গিয়ে যখন বিভাজনের জন্য প্রস্তুত হবে, আবার ভাঙার জন্য প্রস্তুত হবে, তখন এই ক্রোমাটিন মানে সূত্রগুলো তুমি দেখতে পারবে। তাহলে কোন দশায়, ইন্টারফেস দশায়,
ক্লিয়ার হয়েছে আশা করি। চলো দেখে আসি কি বলছে। ইন্টারফেস নিউক্লিয়াসে নিউক্লিয় প্রোটিন তন্তু শিথিল ও অস্পষ্ট জালকের মতন থাকে, আর এটাকে ক্রোমাটিন তন্তু বলে। আর এই ক্রোমাটিন থেকেই পরবর্তীকালে ক্রোমাটিন তন্তুগুলোই পরস্পর থেকে মানে কি বলবো, মানে বিচ্ছেদ হয়ে ক্রোমোজোম তৈরি করবে, ঠিক আছে। আর এই ক্রোমাটিন তন্তুর গঠন কি কি নিয়ে দেখে নাও। ডিএনএ দু ধরনের প্রোটিন আছে, হিস্টোন নন হিস্টোন, আর কি আরএনএ দ্বারা গঠিত। আচ্ছা, নিউক্লিয়াসের সংখ্যা কোনো কোনো কোষে নিউক্লিয়াস একটা থাকে, কোনো কোষে একাধিক থাকে, আর কোনো কোষে নাকি থাকেই না। তা যেখানে থাকে না সেটাই রাম ইম্পর্টেন্ট। কোথায় থাকে না নিউক্লিয়াস, কোথায় থাকে না? দেখো, প্রাণী কোষের ক্ষেত্রে যদি আমি বলি, আমরা জানি রক্তে কোষ থাকে না। রক্তের কোষের নাম তোমরা আশা করি সবাই জানো। রক্তের কোষের নাম কি? রক্তের কোষের নাম হলো রক্তের কোষের নাম হলো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা, তাই না? তো তার মধ্যে লোহিত রক্তকণিকা যেটা, সেই লোহিত রক্তকণিকাতে কিন্তু যার আরেক নাম কি এরিথ্রোসাইট, এই লোহিত রক্তকণিকা বা আরবিসির আরেক নাম কি এরিথ্রোসাইট। এই লোহিত রক্তকণিকার ক্ষেত্রে কিন্তু যে কোষ, আরবিসি তো একটা কোষ, লোহিত রক্তকণিকা তো একটা কোষ, তার ভিতরে এই নিউক্লিয়াসটা থাকে না, ঠিক আছে, বুঝতে পেরেছো? আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোথায় থাকে না? সিপ টিউব। সিপ টিউব তোমরা পড়বে যখন কলা চ্যাপ্টারে পড়াবো, তুমি জাইলেম ফ্লোয়েমের নাম শুনবে হয়তো, অলরেডি তোমরা জানো। সেখানে সিপ নল সঙ্গী কোষ এসব শুনেছো না? সিপ নল সঙ্গী কোষ, সেই সিপ নল বা সিপ টিউব, সেই কোষেই কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে কি থাকে না? নিউক্লিয়াস। আর প্রাণীদের ক্ষেত্রে আরবিসি, রেড ব্লাড কর্পাসেল, এতে কিন্তু নিউক্লিয়াস থাকে না। তাহলে এখানেও একটা ব্যতিক্রম আছে, সেটা একটু লিখে রাখো। দুটো প্রাণী আছে যাদের আরবিসিতে নিউক্লিয়াস থাকে, একটা হলো উট আর লামা, লিখে রেখো হ্যাঁ এখানটায়। তাহলে দুটো প্রাণী আছে যাদের এই আরবিসিতে কিন্তু নিউক্লিয়াস থাকে, সেটা কারা? উট আর লামা। আচ্ছা, এবার বলছে ক্রোমোজোম আর ডিএনএ সম্পর্কে কিছু এক্সট্রা তথ্য এখানে দিয়েছে। নিউক্লিয়াসে ক্রোমোজোম বর্তমান, আর কোষ বিভাজনের শুরুর ঠিক আগেই ক্রোমাটিন যেমন দেখা যায়, ক্রোমোজোমকেও কিন্তু তখনই দেখা যায়। আর ক্রোমোজোম কেমন দেখতে হয়? দণ্ডাকার গঠন। আচ্ছা, এখানে দেখো তো কি বলছে, ক্রোমোজোম নাকি পিতা মাতা থেকে পরবর্তী প্রজন্মে বৈশিষ্ট্য বংশ পরম্পরায় মানে প্রেরণ করাই হলো এই ডিএনএর কাজ, বা হলো তুমি বলতে পারো ক্রোমোজোমের কাজ। ক্রোমোজোমের তো একটা অংশ হলো ডিএনএ। তাহলে সেই ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এটা কি করে? এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বংশ পরম্পরায় বৈশিষ্ট্যের বার্তা বহন করে। এটা মনে রেখো, এই সমস্ত প্রশ্ন মানে লাইন থেকে প্রশ্ন হয়, আর সহজ জিনিস সবাই জানে। আর ডিএনএর কোডিংকে কি বলে যদি তোমাকে প্রশ্ন করি, ডিএনএর কোডিংকে কি বলে? তাহলে ডিএনএর গায়ে, ভাই ডিএনএর গায়ে কিছু কোডিং করা থাকে, ডিএনএর গায়ে কিছু কোডিং, আর সেই কোডিংগুলো এক একটা বৈশিষ্ট্য, বুঝেছো? সেই কোডিংকে বলা হয় জিন। সেই কোডিংকে বলে কি? জিন। বা তুমি বলতে পারো ডিএনএর কার্যকরী অংশকে কি বলে? জিন বলে। এই সমস্ত প্রশ্নগুলোকে না ঘুরিয়ে ফিরিয়ে করে, তাই একটু খেয়াল রাখতে হবে। ডিএনএ ক্রোমোজোম কি কি নিয়ে গঠিত? ক্রোমোজোম হলো ডিএনএ নিয়ে গঠিত, প্রোটিন নিয়ে গঠিত, ঠিক আছে। আর যখনই কোষ বিভাজন শুরু হয় তখন এই ক্রোমাটিন বস্তুগুলো সংগঠিত হয়েই কিন্তু ক্রোমোজোম গঠন করে, ঠিক আছে। আচ্ছা, নিউক্লিয়াসের ভূমিকা এটা একটুখানি দেখলেই তোমার হয়ে যাবে। চলে আসি তার পরের স্লাইডে। আচ্ছা, আজকের ক্লাস আমার এই পর্যন্তই। তো কেমন লাগছে ক্লাস অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, বা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবে, ঠিক আছে। অনেক কিছু দেওয়ার আছে, সবে কোর্স শুরু, সবে কোর্স, বারবার বলছি সবে কোর্স শুরু। 1 বছর ধরে পড়াবো, কারোর কথা কানেই ঢোকে না। কেউ এমন ছেলে মেয়ে আছে অ্যাপে গিয়ে এরকম দেখে আসে যে কি এইটুকু কন্টেন্ট ঢুকেছে এখনো পর্যন্ত। আরে ভাই, 1 মাস ক্লাস হয়েছে, তুমি কত কন্টেন্ট চাও? একবারেই তুমি সব খেয়ে নেবা? বুঝে পারি না এই সমস্ত ছেলে মেয়েদের মানসিকতা কতটা নিম্নমানের। কি বাজে মানে প্রশ্ন করে মাঝে মধ্যে, বিরক্ত হয়ে যায়, বিরক্ত। তবুও যেহেতু আমাদের তো এই একটাই কাজ, ভাই মাস্টার হয়েছি, তো সেই মাস্টার হলে তার যে দায়িত্ব কর্তব্য সেগুলো তো পালন করতে হবে। তো তার জন্য এরকম কিছু বোকা ছেলে মেয়েদের মানে রেসপন্সও আমাকে দিতে হয়। তো যাই হোক, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই।
ঠিক আছে, আবার পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে খুব শিগগিরই। থ্যাংক ইউ।